একদা এক শহরে একজন খুব বড় ব্যবসায়ী থাকত। ব্যবসায়ীটি নুনের কারবার করে তার পরিবার প্রতিপালন করত। ব্যবসায়ীটির পরিবারে তার স্ত্রী ছাড়াও দুজন সন্তান ছিল। ব্যবসায়ী ব্যক্তিটির দুজন পুত্রের স্বভাব একদম বিপরীত ছিল। যেখানে বড় ছেলেটি খুবই লাজুক স্বভাবের এবং সংকুচিত ছিল, লোক সমাজে যেতে ভয় পেত, কারোর সাথে কথা বলার সাহসও পেত না, বা কথা বললেও কি বলতে হবে সেটা বুঝতেও পারত না। যেখানে তারই ছোট ভাই ভীষণই এক্সট্রোভার্ট এবং খোলা মনের মানুষ ছিল। সে কখনো কারোর সামনে নিজের বক্তব্য তুলে ধরতে কখনো ইতস্তত করত না। পাড়া প্রতিবেশীরা সবাই বড় ছেলেকে সাদাসিধে এবং বোকা ভাবত, এবং কখনো কখনো মানুষেরা তার এই ভোলা এবং সংকুচিত স্বভাবের জন্য ফায়দা নিতেও ছাড়ত না। তথাপি ছেলেটি এতটাই বোকা ছিল, সে কখনো ঘুরে রুখে দাঁড়াতো না, কোনো প্রতিবাদও করত না। ব্যবসায়ীটি তার পুত্রের এমন স্বভাবের জন্য তাকে নিয়ে খুবই চিন্তিত ছিল। ব্যবসায়ীটি কিছুতেই তার বড় পুত্রের এমন স্বভাবকে পরিবর্তন করতে পারছিল না। এমনকি বড় ছেলেকে ব্যবসায়ীটি ক্রোধের বশে বেশ কয়েকবার মারধরও করেছিলেন। কিন্তু এত কিছুর পরও ছেলেটির বিন্দুমাত্র পরিবর্তন লক্ষ্য করা যায়নি, বরং তার স্বভাবের আরো অবনতি হতে থাকে। এখন তার মধ্যে আরেকটি নতুন উপসর্গ দেখা যায়। ভোলা ভালা এবং সংকুচিত স্বভাবের পাশাপাশি ছেলেটির মনে একরকম ভয়ও কেঁদে বেড়াচ্ছিল। আত্মবিশ্বাসের অভাবের জন্য বড় ছেলেটি ছোটবেলা থেকেই খুবই সমস্যায় ভুগছিল। নিজের এই ভয়ভীতি থাকার জন্য সে পরীক্ষার সময়ও নিজের জানা প্রশ্নের উত্তরও সঠিকভাবে দিতে পারত না, যার ফলে তার শিক্ষাও সম্পূর্ণ হয়নি ভালোভাবে। এইভাবে দেখতে দেখতে বড় ছেলেটি যখন যুবক হলেন, তখন ব্যবসায়ীটি যুবকটিকে বলেন, তুমি বড় হয়েছ, এবার আমার সঙ্গে আমার ব্যবসায় সাহায্য করো, পড়াশোনা আর তোমার হবে না। বড় ছেলেটি তার পিতাকে ভয়ের কারণে পিতার এই প্রস্তাবে রাজি হয়ে গেল। এইভাবে ব্যবসা দেখাশোনার কাজে পিতাকে সাহায্য করতে থাকে, কিন্তু কোমল স্বভাবের জন্য, ভোলা ভালার জন্য অনেক ভুল কাজ করে পিতার কাছে বকাও খেতে হয়েছিল বহুবার। এইভাবে বেশ কিছুদিন পার হয়ে যাবার পর একদিন ব্যবসায়ীটিকে ব্যবসার কাজের জন্য শহর থেকে অনেক দূরে যেতে হয়েছিল। আর সেই দিন দোকানে তার বড় পুত্র বসেছিল। খানিক বাদে কিছু লোক এসে বলে, তোমার পিতা আমাদের পাঠিয়েছেন, তোমার দোকানে যত নুনের বস্তা আছে সব দিয়ে দাও। তোমার পিতা নুনের এই সমস্ত বস্তাগুলো শহরে নিয়ে যেতে বলেছেন। ব্যবসায়ীর পুত্রটি সেই ব্যক্তিদের কিছু প্রশ্ন করতে যাবে, এমন সময় দুটো খালি ঘোড়ার গাড়ি দোকানের সামনে এসে উপস্থিত হয়। দুজন ব্যক্তি দোকানের ভিতর প্রবেশ করে, আর যত নুনের বস্তা ছিল সব তুলে গাড়িতে রেখে সেখান থেকে চলে যায়। ব্যবসায়ীর পুত্রটি তাদেরকে ঠেকানোর চেষ্টা করেছিল, কিন্তু সংকোচ এবং ভয়ের কারণে কিছুই করতে পারেনি। তখন সে মনে মনে ভাবল, যদি আমি এদের আটকাতাম তাহলে পিতা আমার উপর আরো ক্রুদ্ধ হয়ে যেতেন। এর কিছুদিন পর যখন ব্যবসায়ীটি শহর থেকে ফিরে আসেন এবং দোকান খালি দেখে নিজের পুত্রকে জিজ্ঞাসা করেন, নুনের বস্তাগুলো কোথায়? তখন বড় পুত্রটি ভয় ভীত হয়ে বলে, আপনি তো শহর থেকে কয়েকজনকে পাঠিয়েছিলেন, তারা এসে দোকানের সমস্ত নুনের বস্তা নিয়ে চলে গেছে। এই কথা শোনা মাত্রই ব্যবসায়ীটির প্রচন্ড রাগে মাথা গরম হয়ে যায়। ব্যবসায়ীটি রাগের মাথায় তিরস্কার করতে করতে পুত্রকে ধাক্কা মেরে দোকান থেকে বের করে দিয়ে বলে, অকাল কুষাণ্ড ষাঁড় একটা, তোর বুদ্ধি কবে হবে? তুই তো চিরকালই মূর্খ থেকে যাবি, পড়াশোনাও করতে পারলি না ঠিক মতো, ব্যবসাও কিছুই শিখতে পারলি না, তুই করবিটা কি? যারা এসেছিল তারা তোকে বেকুব বানিয়ে সমস্ত জিনিস লুটে নিয়ে চলে গেছে। তুই তো আমার এত বড় ক্ষতি করে দিলি, এই ক্ষতি কি করে সামলাবো আমি? তুই এখনই আমার চোখের সামনে থেকে দূর হ, আর কখনো আমার ত্রিসীমানায় আসবি না, নইলে মেরে তোর ছাল চামড়া আমি তুলে নেব। পুত্রটি পিতার এই আচরণে নিজেকে খুবই অপমানিত অনুভব করছিল। আশপাশের প্রতিবেশীরাও তার এই মূর্খামির জন্য হাসাহাসি করতে থাকছিল ও ব্যঙ্গবিদ্রুপ করতেও কেউ ছাড়ছিল না। পুত্রটি ভাবতে থাকে, সত্যি সে মূর্খ, তার দ্বারা আর কিছুই হবে না। পিতা আমাকে ভরসা করে দোকানে বসিয়েছিলেন, আমি তার মর্যাদা দিতে পারলাম না, আর আমি এই সমাজের মানুষের সাথে পায়ে পা মিলিয়ে চলার অযোগ্য।
এই সমস্ত ভাবতে ভাবতে ব্যবসায়ীটির পুত্রটি শহর থেকে দূরে চলে যায় আর একটি নদীর কিনারায় বসে ভীষণ কাঁদতে থাকে। গভীর জলকে দেখে সে ভাবে, আমার আর বেঁচে থাকার কোনো মানে নেই। সমাজের কাছে, পরিবারের কাছে আমি এক বোঝা। সে নিশ্চয় করে ফেলেছে যে এই নদীতে ঝাঁপ দিয়ে সে নিজেকে শেষ করে ফেলবে। অসফলতা বয়ে নিয়ে যাওয়ার থেকে ভালো নিজেকে শেষ করে দেওয়া। যুবকটি এইসব ভেবে যেমনি নদীতে ঝাঁপ দেয়, তখনই ওই নদীতে স্নানরত এক বৌদ্ধ ভিক্ষুক সেই যুবকটিকে বাঁচিয়ে নেয় এবং তাকে সেই নদীর ভেতর থেকে বাইরে নিয়ে আসে। যুবকটি বৌদ্ধ ভিক্ষুকের দিকে তাকিয়ে বলেন, আপনি আমাকে বাঁচালেন কেন? আমার পক্ষে আর জীবিত থাকা সম্ভব নয়। এই অসফল জীবনে আমি আর বাঁচতে চাই না। বৌদ্ধ ভিক্ষুকটি যুবকটিকে বোঝাতে গিয়ে বলেন, মনুষ্য জীবন একবারই পাওয়া যায়, আর তুমি যদি জীবিতই না থাকো তাহলে অসফলতাকে শেষ করে কি করে সফলতার দোরগোড়ায় পৌঁছবে? তখন ব্যবসায়ীটির পুত্রটি বলে, আমার জীবনে অনেক সমস্যা আছে, আর এই সমস্যা আমার সংকুচিত মনোভাব আর লজ্জা স্বভাবের জন্য। আমার এই স্বভাবের কারণে আমি আমার পিতার খুব বড় লোকসান করে ফেলেছি। আমি ভালো সন্তান হতে পারলাম না। এই ভয়ভীত স্বভাবের জন্য আমি ভালোভাবে আমার শিক্ষাও সম্পন্ন করতে পারলাম না। শহরের সমস্ত মানুষই আমাকে মূর্খ ভাবে। কোনো মূর্খ ব্যক্তির কি এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে? এরপরে বৌদ্ধ সন্ন্যাসীটি বলেন, তোমার এই প্রশ্নের উত্তর কেবলমাত্র আমার গুরুই দিতে পারবে, আর কেউ নয়। চলো তোমাকে আমি আমার গুরুর কাছে নিয়ে যাই। ব্যবসায়ীর পুত্রটি বৌদ্ধ সন্ন্যাসীর এই কথায় প্রথমে রাজি হয় না, কিন্তু সন্ন্যাসীটির ক্রমাগত আবেদনের কাছে নত হয়ে পুত্রটি যেতে রাজি হয়। বৌদ্ধ ভিক্ষুকটি অতঃপর পুত্রটিকে আশ্রমের দিকে নিয়ে যায়, যেখানে পুত্রটি দেখতে পায় এক মহাত্মা একটি গাছের নিচে ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। তখনই বৌদ্ধ ভিক্ষুকটি মহাত্মাকে দেখিয়ে বলেন, ইনি আমার গুরু গৌতম বুদ্ধ। দুজনেই গৌতম বুদ্ধকে প্রণাম করে। বুদ্ধ তার হাত তুলে মৃদু হেসে বলেন, হে বালক, বলো কি তোমার সমস্যা? গৌতম বুদ্ধকে দেখেই পুত্রটি জোরে জোরে কাঁদতে থাকে। বুদ্ধ তাকে জিজ্ঞাসা করে, কি কারণে তুমি কাঁদছো বৎস? পুত্রটি বলে, আপনি আমার শেষ আশা ভরসা। যদি আপনি আমাকে সাহায্য না করেন তাহলে আমার জীবন শেষ করে ফেলব। বুদ্ধ এবারে পুত্রটিকে তার সমস্যা জিজ্ঞাসা করেন। তখন পুত্রটি সমস্ত কথা গৌতম বুদ্ধকে খুলে বলে, কিভাবে তার মূর্খতা এবং লজ্জাশীল স্বভাবের জন্য লোকের কাছে অপদস্থ হতে হয়েছে। এমনকি তার মূর্খামির জন্য তার পিতাও তাকে তিরস্কার করে ঘর থেকে বিতাড়িত করে দিয়েছেন। তখন গৌতম বুদ্ধ যুবকটিকে শান্ত করে বলেন, হ্যাঁ, আমার কাছে তোমার এই সমস্যার সমাধান আছে, আর এরপর থেকে তোমার জীবন খুবই সহজ হয়ে যাবে। পুত্রটি খুশি হয়ে বলে, সত্যি এটা সম্ভব? আপনি খুবই মহান ব্যক্তি বলে মনে হচ্ছে। আপনার তো অনেক শিষ্যও আছে। হে মহাত্মা, আমিও আপনার শিষ্য হতে চাই। আপনি কি আমাকে নিজের শিষ্যরূপে স্বীকার করবেন? গৌতম বুদ্ধ তখন বলেন, অবশ্যই। পুত্রটি বলে, ঠিক আছে গুরুদেব, এবারে আপনি আমাকে উপায় বলে দিন যেটা থেকে আমি আমার জীবনকে বদলাতে পারবো। গৌতম বুদ্ধ তখন বলেন, ঠিক আছে, কিন্তু তার আগে তোমাকে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। যদি তুমি আমার এই কাজগুলি করতে পারো তাহলে আমি তোমাকে এমন কিছু উপায় বলবো যার দ্বারা তোমার জীবনে সবকিছুই ঠিক হয়ে যাবে, আর তোমার পিতাও তোমার উপর খুশি হবে। গৌতম বুদ্ধ আবার বলেন, আজ থেকে ঠিক 3 দিন পর আমি তোমাকে এমন উপায় বলবো যার দ্বারা তোমার জীবন পুরোপুরি বদলে যাবে। কিন্তু এই 3 দিনে তোমাকে আমার সমস্ত কাজ করতে হবে। আমি যেমন যেমন বলবো তেমন তেমন করতে হবে। যদি তুমি আমার কথা মতো সব কাজ করো তাহলে 3 দিন পর সত্যিই তোমার জীবন পাল্টে যাবে। তোমার প্রথম দিন কাল থেকে শুরু হবে। এখন যাও, আশ্রমে গিয়ে বিশ্রাম করো। পরের দিন সকাল হতেই ব্যবসায়ীটির পুত্র গৌতম বুদ্ধের কাছে এসে উপস্থিত হয় এবং বলে, হে প্রভু, আজ প্রথম দিন। প্রথম দিনের কাজ আমাকে বলে দিন কি করতে হবে। গৌতম বুদ্ধ তখন বলেন, আজকে 20 জন অচেনা ব্যক্তির সঙ্গে তোমাকে কথা বলতে হবে
এবং তাদের হাল হকিকত জানতে হবে। সন্ধ্যের মধ্যে সমস্ত কার্য সম্পন্ন করে আমার কাছে ফিরে আসতে হবে। এই কথাটি শুনে পুত্রটির ভেতর থেকে খুব গর্ব অনুভব হচ্ছিল, কিন্তু পাশাপাশি ভয়ও কাজ করছিল। তথাপি পুত্রটি গৌতম বুদ্ধকে হ্যাঁ বলে দেয় এবং সে বেরিয়ে পড়ে 20 জন অচেনা ব্যক্তির সাথে পরিচয় করবার জন্য। শুরুর দিকে তার সত্যি সংকোচ লাগছিল, কিছু লোক তাকে ধমক দিয়ে ভাগিয়েও দিয়েছিল, কিন্তু পুত্রটির সামনে তার জীবন বদলানোর এই একমাত্র উপায়ই অবশিষ্ট ছিল। অতঃপর অনেক প্রচেষ্টার পর পুত্রটি 20 জন অপরিচিত ব্যক্তির সঙ্গে আলাপ করে এবং তাদের বিষয়ে, তাদের ব্যবসার বিষয়ে সমস্ত তথ্য সংগ্রহ করে। যখন সে গৌতম বুদ্ধের কাছে সন্ধ্যের সময় এসে উপস্থিত হয় এবং বলে, আজ আপনার দেওয়ার কাজ ঠিক মতো সম্পন্ন করতে পেরেছি, এমনকি তাদের মধ্যে কয়েকজন তার বন্ধুও ছিল। পরের দিন সকাল হতেই পুত্রটি গৌতম বুদ্ধের কাছে এসে উপস্থিত হয়। গৌতম বুদ্ধ এবারে বলেন, তুমি আশ্রমে উপস্থিত 100 জন শিষ্যকে জলের উপযোগিতা সম্পর্কে পাঠ দাও। গৌতম বুদ্ধের এই কথা শুনে ব্যবসায়ীর পুত্রটি হতবাক হয়ে যায়। পুত্রটি তখন বলে, আপনি আমাকে দিয়ে এই কাজ কিভাবে করাবেন? আমি আমার শিক্ষা ঠিক মতো সম্পন্নই করতে পারিনি। আমি নিজেই ভালোভাবে শিক্ষিত নই, তাই আমি অন্যকে কি করে পড়াতে পারবো, বোঝাতে পারবো? আমার দ্বারা এই কাজ করা সম্ভব নয় মহাত্মা। তখন গৌতম বুদ্ধ বলেন, ঠিক আছে, তাহলে আমি তোমাকে সমাধানও বলবো না। ব্যাপারীর পুত্রটি বিনয়ের সঙ্গে বলে, আপনি জানেন আমার শিক্ষা সম্পূর্ণ হয়নি, তাহলে কি করে আমি শিষ্যদের শিক্ষাদান করব? গৌতম বুদ্ধ মৃদু হেসে বলেন, এই ব্যাপারটা তো শুধু আমি জানি যে তোমার শিক্ষা সম্পূর্ণ হয়নি, এই শিষ্যরা তো জানে না। তুমি প্রতিদিন তোমার জীবনে জলের ব্যবহার করছো, জল যখন ব্যবহার করছো তার উপযোগিতাও তুমি জানো, সেগুলোই বলবে। অতঃপর যখন বাহানা দেওয়ার আর কোনো রাস্তা না থাকে, তখন ব্যবসায়ীর পুত্রটি রাজি হয়ে যায়। মনের মধ্যে হিম্মত জুটিয়ে অনেক সাহস করে শিষ্যদের জলের উপযোগিতা বিষয়ে 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করে। খানিক বলার পর খুব দ্রুত সে সেখান থেকে চলে যায়। গৌতম বুদ্ধের কাছে পৌঁছে পুত্রটি বলে, খুবই ভয় করছিল যদি আমার ভুল শিষ্যরা ধরে ফেলে, কিন্তু আমি শিষ্যদের জলের 5টা বিশেষ চরিত্র তুলে ধরেছি। গৌতম বুদ্ধ তখন বলেন, যাও আরেকবার চেষ্টা করে এসো। সেই যুবকটি আর একবারও সাহস করে শিষ্যদের সামনে উপস্থিত হয় এবং তাদের জলের মাহাত্ম্য সম্বন্ধে বোঝাতে থাকে। আর এবারে ব্যবসায়ীর পুত্রটির কোনো রকম নার্ভাস লাগছিল না। সে পুরো আত্মবিশ্বাসের সাথে শিষ্যদের জলের বিষয়ে বোঝাতে থাকে। তখন গৌতম বুদ্ধ পুত্রটির প্রশংসা করতে গিয়ে বলেন, তুমি অবশ্যই সাহসী ব্যক্তি। গৌতম বুদ্ধের কাছে নিজের প্রশংসা শুনে পুত্রটিও খুব আনন্দিত হয়। পুত্রটি যখন 3য় দিন গৌতম বুদ্ধের কাছে আসে, তখন বুদ্ধ তাকে বলেন যে আজকের কাজটা তোমার কাছে খুব আজব লাগতে পারে, কিন্তু আজ তোমাকে তোমার পিতার সাথে দেখা করতে যেতে হবে। গৌতম বুদ্ধের মুখ থেকে এই কথা শুনে পুত্রটি সঙ্গে সঙ্গে বলে, না না, আমি আমার পিতার সামনে দাঁড়াতেই পারবো না, আমার এত সাহস হয়নি। গৌতম বুদ্ধ বলেন, ঠিক আছে, তাহলে আমি তোমাকে উপায়ও বলতে পারবো না। অবশেষে পুত্রটিকে গৌতম বুদ্ধের কথা মানতেই হলো। গৌতম বুদ্ধ তাকে বুঝিয়ে বলেন, নিজের পিতার কাছে গিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং বলো তোমাকে আর একটা সুযোগ যেন তিনি দেন, যাতে করে তুমি নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে পারো। গৌতম বুদ্ধের কথা অনুযায়ী পুরো আত্মবিশ্বাস সাথে নিয়ে পিতার কাছে গিয়ে উপস্থিত হয় এবং তার কাছে ক্ষমা চায়। শেষ পর্যন্ত ব্যবসায়ীটি তার পুত্রকে ক্ষমাও করে দেন আর তাকে আর একটা সুযোগ দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। ব্যবসায়ীর পুত্র গৌতম বুদ্ধের কাছে ফিরে সেই উপায়ের কথা জানতে চায়, যেটা গৌতম বুদ্ধ 3 দিন পরে বলবেন বলেছিলেন। তখন গৌতম বুদ্ধ মৃদু হেসে বলেন, তুমি তো নিজেই উপায় স্বয়ং খুঁজে নিয়েছ। তুমি কারোর সাথে কথা বলতে পারতে না, লাজুক এবং সংকোচী ছিলে। এইসব তোমার মনের মধ্যে প্রবেশ করা একটা ভয় ছাড়া কিছুই ছিল না। আর যখনই তুমি সেই ভয় সামলা করেছো, সেটা তখনই চলে গেছে। একটা কথা মনে রাখবে, জীবনে যখনই কোনো কাজ করতে গেলে ভয় আসবে, সেই ভয়টাকে তাড়াবার জন্য
সেই কাজটাকে সর্বপ্রথমেই করতে হবে। ভয় আপনা থেকেই পালিয়ে যাবে। পুত্রটি এবারে বুঝতে পারে গৌতম বুদ্ধ তাকে কি বলতে চেয়েছিলেন। পুত্রটি এবারে গৌতম বুদ্ধকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বিদায় নেয় এবং মনে মনে প্রতিজ্ঞা করে জীবনে সে সফল হয়ে আবার প্রমাণ করে দেখাবে। তো বন্ধুরা, আমাদের জীবনেও এমন অনেক মানুষ আছে যারা কোনো কাজ করতে গেলে ভয় পায়, ইন্টারভিউ দিতে গেলে ভয় পায়, পরীক্ষার হলে ভয় পায়, কোনো কঠিন কাজ করতে গেলে ভয় পায়, অসফলতার ভয় তাদের কাজ করে। কিন্তু যখনই কোনো ভয় আপনাকে আঁকড়ে ধরবে, সেই ভয়কে তাড়ানোর জন্য সেই কাজটাকে মন দিয়ে আরো বেশি করে করতে হবে। ভয় আপনা থেকেই পালিয়ে যাবে। তো ধন্যবাদ। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।